ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। সেকেন্ড ডে আমরা এই পর্যন্ত এসে থেমেছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। এখানে বি হচ্ছে এই একটা সিঙ্গেল বাহু, আর এ হচ্ছে দুইটা সমান সমান বাহু। এরকম একটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে। সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, থার্ড টাইপের ত্রিভুজ ছিল কি বিষমবাহু, মানে কি যেটার কোনো বাহুই সমান না। তাহলে বিষম একটা ত্রিভুজ আঁকি আমরা, এই একটা বিষম একটা ত্রিভুজ, এটার কোনো বাহুই সমান না। সাপোজ এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। ত্রিভুজটার একটা নাম দেই এ বি সি, আমি সিকোয়েন্স মেনটেন করি নাই, কোনো সমস্যা নেই, এমনি নাম দিলাম। এখন এইটুকু তো শিওর যে একটা এই ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য এ, আরেকটা বাহুর দৈর্ঘ্য বি, আরেকটা বাহুর দৈর্ঘ্য সি। আচ্ছা, আমরা কি ত্রিভুজের পরিসীমা শিখেছি? পরিসীমা শুনি নাই। পরিসীমা হচ্ছে কি ত্রিভুজের সকল, ত্রিভুজ না শুধু, চতুর্ভুজেরও, পঞ্চভুজেরও, সকল বহুভুজের তিনটা বাহুর বা সবগুলো বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা সূত্র কি জানেন? পরিসীমা সবগুলো বাহুর যোগফল। হ্যাঁ, ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য। পরিসীমাকে প্রকাশ করা হয় 2s দিয়ে। 2s সমান সমান a প্লাস b প্লাস c, এটা হচ্ছে পরিসীমা 2s। আচ্ছা, পরিসীমা ইংরেজি জানো কি? পরিধি। পরিধি, বৃত্তের পরিধি ইংরেজি সার্কামফারেন্স। বৃত্তের ক্ষেত্রে বলা হয় পরিধি, আর চতুর্ভুজ বা ত্রিভুজের ক্ষেত্রে বলা হয় পরিসীমা। জিনিস একটাই, পেরিমিটার, রাইট? পেরিফেরি, পেরিমিটার, সার্কামফারেন্স সবগুলো একই। বৃত্তের পরিধিকে বলা হয় পেরিফেরি, পেরিমিটার, সার্কামফারেন্স। আচ্ছা, আর ইয়ার ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে সার্কামফারেন্স বলা হবে না। সার্কামফারেন্স বলা হবে শুধুমাত্র সার্কুলার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, সার্কুলার ক্ষেত্রে সার্কামফারেন্স। কিন্তু পেরিফেরি কথাটা কিন্তু, বা পেরিমিটার কথাটা কিন্তু একটা ইউনিভার্সাল ওয়ার্ড। এটা ত্রিভুজ পঞ্চভুজের ক্ষেত্রে প্রযোজ্য, আবার বৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য পেরিফেরি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা এস দিয়ে কেন প্রকাশ করছে? এস এর কি কোনো অ্যাব্রিভিয়েশন, অ্যাক্রোনিম আছে, নাকি এমনি তারা মন করা একটা এস ধরে নিয়েছে? কারো কি জানা আছে এস কেন? আমি নিজে ভুলে গেছি এই মুহূর্তে। না, বলে দেওয়া নেই। সারাউন্ডিং টাইপের কিছু হবে না? সারাউন্ডিং হতে পারে, কিন্তু সারাউন্ডিং তো একটা খুব দুর্বল ওয়ার্ড, এটা ম্যাথমেটিক্যাল কোনো ওয়ার্ড না। কেন এটাকে পেরিফেরি ইউজ করলে কি সমস্যা ছিল? পি ইউজ করলে কি সমস্যা ছিল? টু পি ইউজ করলে? আমি জানি না বিজ্ঞানীরা কেন এস ইউজ করেছে, আমরা ছোটবেলায় এস শিখে আসছি। আচ্ছা, তাহলে বলুন তো এসটা কি? 2s যদি পরিসীমা হয়, তাহলে s হচ্ছে কি? পরিসীমার অর্ধেক, তাই না? অর্ধ পরিসীমা। আমরা s হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এই বিষমবাহু ক্ষেত্রফল, এখানে লেখেন বিষমবাহু, হ্যাশট্যাগ মধ্যে লেখেন বিষমবাহু। উচ্চারণটা বিষমবাহু করলে ভুল হয়ে যাবে, মোটাকে উচ্চারণ আলাদা করতে হবে। বিষমবাহু, কারণ এটা সম শব্দ থেকে এসেছে, সম। যেমন সমকালীন, আমি যদি এটাকে সমকালীন বলি, সমকালীন হবে? এস এর আনসার সমকালীন, পেয়েছি। সমকালীন। বিষমবাহু, বিষমবাহু, বিষমবাহু বলে হবে না। এস এর আনসার পেয়েছি। কি আনসারটা কি? শেপ অর সারাউন্ডস। আচ্ছা, টোটাল শেপটা আর কি, টোটাল শেপ বা সারাউন্ড। না, শেপ দিয়ে কোনোদিনই যায় না। এটা হচ্ছে এস হচ্ছে আমার সারাউন্ডিং এর যোগফল। সামেশন হইতে পারতো, সামেশন অফ সারাউন্ডিং, এটা মানতাম, কিন্তু শেপ আমি মানলাম না। এখানে তিনটা দিয়েছে আউটলাইন, সারাউন্ডস, এনকম্পাস। এটা ঠিক আছে। সারাউন্ডিং, সারাউন্ডস, এনকম্পাস হতে পারে, অথবা সারাউন্ড হেমিস্ফিয়ার হতে পারে, সারাউন্ড হেমিস্ফিয়ার, অথবা এটা হতে পারে সারাউন্ডিং সামেশন, এটা হতে পারে। জি জি, সারাউন্ডসটাই আসছে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফলটা কি? s into root over s minus a s minus b into s minus c, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। So root of s into s minus a, s minus b, s minus c হবে।
রুটটা এসটা ভিতরে থাকে। আচ্ছা দেখেন তো এস মাইনাস এ মানে কি বলেন তো, এ প্লাস বি প্লাস সি না? এস সমান সমান এ প্লাস বি প্লাস সি। এটাকে যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে কি থাকে, এস মাইনাস এ সমান সমান বি প্লাস সি, এরকম থাকে না? স্যার h সমান সমান a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। ও সরি সরি সরি, এস তো হচ্ছে অর্ধপরিসীমা আর 2s তো হচ্ছে এটা, তাহলে 2s লিখতে হতো, তাহলে এখানে আবার 2s যদি থাকতো তাহলে হইতো, তাহলে এখানে 2 চলে আসবে না, তাহলে এটা লেখা যাবে না, তাহলে আর শর্ট করা যাচ্ছে না, তাহলে এই পর্যন্তই থাক, এটা যা আছে তাই থাক, এটাকে আর শর্ট করার চেষ্টা করা দরকার নাই, এই জন্য বিজ্ঞানীরা করেও নাই। যদি উভয় থাকতো তাহলে নিশ্চয়ই তারা তিনটা মিলে একটা কিছু করেই ফেলতো, যদি হয়ে থাকতো, হয়ে নাই তাহলে আমরা এই পর্যন্তই শিখলাম, আর কিছু শিখবো না। সূত্রটা মুখস্থ করবো কি, বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। একটু উদাহরণ করে দেই, একটা ত্রিভুজ আমি আঁকলাম, এরকম এরকম একটা ত্রিভুজ আঁকলাম, এটা 3 মিটার, এটা 4 মিটার, এটা 5 মিটার, তাহলে s কত, পরিসীমার অর্ধেক, 3 প্লাস 4 প্লাস 5 বাই 2 মানে কত, 3 আর 4 12, 12 আর 5 17, সরি 3 আর 4 7, 7 5 12, 12 বাই 2 মানে কত 6, এই 6 হচ্ছে আমার s এর মান। তাহলে আনসারটা কি হবে বলেন তো, রুট ওভার 6 ইনটু 6 মাইনাস 3 6 মাইনাস 4 6 মাইনাস, এ হচ্ছে আমার আনসার। যা হয় তা, এগুলো শুরু করার দরকার নেই, আমরা অঙ্কে দেখব, এটা হচ্ছে টেকনিক, আমরা শিখে রাখলাম। ত্রিভুজ শেষ, ত্রিভুজ সম্পর্কে আর কোনো কিছু শেখার নাই। বিষম আরেকটা না, হবে, আরেকটা, হ্যাঁ হ্যাঁ, বিষম দন্তস্ব দিয়ে হবে না? বিষম দন্ত আচ্ছা আচ্ছা, এখানে মূর্ধন্য স যাবে না, মূর্ধন্য স বিষম দিলে কি হয়ে যাবে, কি বিষম খায় না ছেলেমেয়েরা, বাচ্চা দুধ খাওয়ার সময়, পিঠা খাওয়ার সময় বাতাস ঢুকে যায়, এটা কি বিষম খাওয়া? আপনি লিখছিলেন একটু আগে, এই জন্য বললাম আর কি। আমি মূর্ধন্য লিখেছিলাম, হ্যাঁ হ্যাঁ, তাহলে ভুল লিখেছি, সরি, উপরটা মনে হয় ঠিক লিখেছিলাম, দন্ত স লিখেছিলাম, তাই স্যার না? কিন্তু স্যার বইয়ে তো স্যার মূর্ধন্য ষ আছে। কি বলেন? হ্যাঁ ভাই। স্যার মূর্ধন্য ষ আমি পড়েছিলাম। ভুল আছে মনে হয়। হতে পারে, তাহলে আমিও ভুল হতে পারি, দেখে নেবো, পরে দেখতে হবে, পরে জানাবো। আচ্ছা আমরা যেতে আসি, বানানটা জিনিসটা বুঝতে পেরেছি কি, এটা হলো বড় কথা। ত্রিভুজ তো আমরা 3 টাইপের ত্রিভুজ শিখলাম, কিন্তু ত্রিভুজের মধ্যে একটু ভাবার বিষয় আছে, কি বলেন তো, দুইটা ক্যাটাগরি আছে ত্রিভুজের, দুইটা ত্রিভুজের কম্পারিজন, একটা হচ্ছে সদৃশ ত্রিভুজ আর একটা হচ্ছে সর্বসম ত্রিভুজ, এটা একটু বুঝে রাখি, লেখেন। সদৃশ বনাম সর্বসম, যেমন একটা আমি আমি প্রথমে লিখি, আগে প্রথমে সর্বসম লিখি, সর্বসমটা আমি দেখাই। সাপোজ এটা একটা ত্রিভুজ, এটা এ বি সি ত্রিভুজ, এটা ধরেন 3 মিটার, এটা মনে করেন 5 মিটার, 4 মিটার। আরেকটা ত্রিভুজ আমি আঁকি, এটা 5 মিটার, এটা 4 মিটার, এটা 3 মিটার, এটার নাম মনে করেন পি কিউ আর। বলেন এই ত্রিভুজ দুটোর মধ্যে পার্থক্য কি আছে, পার্থক্য আছে? না স্যার, দুটি সর্বসম। নাই। যদি পার্থক্য না থাকে তাহলে আমরা তাকে বলবো সর্বসম ত্রিভুজ। তাহলে সর্বসম ত্রিভুজের বৈশিষ্ট্য কি বলেন তো, এটার মধ্যে মিল কোথায়? যার সব সমান। যার সব সমান, সব বলতে কি কি থাকে? বাহু, সংলগ্ন কোণ। বাহু আর কোণ, দুইটা এলিমেন্ট, বাহু আর কোণ, আর কোন এলিমেন্ট আছে? নাই। তাহলে সর্বসম ত্রিভুজের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য কি? সকল বাহু সমান, এক নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি? সকল কোণ সমান, এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। মানে কি এখানে এবি সমান সমান পিকিউ। আবার একটা উদাহরণ দিই,
এখানে এবিসি কোণ, এখানে পিকিউআর কোণ সমান। এই যে এই কোণটা আর এই কোণটা সমান, টিক চিহ্ন। এই কোণটা আর এই কোণটা সমান, এটাকে আমি স্কয়ার চিহ্ন দিলাম মনে রাখার জন্য। এই কোণটা আর এই কোণটা সমান, এটাকে মনে রাখার জন্য আমি গোল চিহ্ন দিলাম। ঠিক আছে, এই গোল চিহ্ন আর এই গোল চিহ্ন সমান, এই টিক চিহ্ন আর টিক চিহ্ন সমান, স্কয়ার চিহ্ন আর স্কয়ার চিহ্ন। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য, সর্বসম ত্রিভুজের বৈশিষ্ট্য। আচ্ছা, এই সদৃশ ত্রিভুজ, সদৃশটা কি? সদৃশ আর সর্বসম। এবার আমরা শিখি সদৃশ। দেখতে একই রকম। এই যে দুইটা ত্রিভুজ, একটা বড় ত্রিভুজ একটা ছোট ত্রিভুজ, এই ত্রিভুজ দুটার পার্থক্য কি? একটা পরিধি বড় একটা ছোট। কোন পার্ট পরিধি বড় ছোট হবে? এটা কত ডিগ্রি হবে? ত্রিশ হবে বাকি যায়। এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। না, 100 আর 50 কত? 150। আর তিনটার যোগফল 30 কত? ডিগ্রি হবে। 33 ডিগ্রি হবে। 30 ডিগ্রি হবে। 3 করে সমষ্টি 180 ডিগ্রি, কালকে করেছিলাম কালকের ক্লাসে। তাহলে সম্পর্ক কি পেলাম আর পার্থক্য কি পেলাম? সদৃশ ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান, লেখেন বৈশিষ্ট্য। প্রত্যেক কোণ সমান, প্রত্যেক কোণ সমান, কিন্তু কোন বাহুই সমান নয়। কোন বাহু সমান হইতে পারবে না। দুইটা যদি সদৃশ ত্রিভুজ যদি বাহু সমান হয়ে যায়, তাহলে তখন সে আর সদৃশ থাকবে না, তখন সে সর্বসম হয়ে যাবে। বুঝতে পেরেছি? 2 নম্বর বৈশিষ্ট্য লিখি। দেখেন, বাহুগুলোর দৈর্ঘ্য সমান না, কিন্তু বাহুগুলোর অনুপাত সমান। কেমন? সাপোজ বড়টার নাম এবিসি আর ছোটটার নাম পি কিউ আর, ছোট ত্রিভুজটা। তাহলে আপনারা আগে লিখেন, বাংলা বাক্যটা লিখেন যে প্রত্যেকটি, প্রত্যেকটি না, প্রত্যেক যুগল, যুগল মানে কি? কাপল, কাপল লাইফ, যুগ্ম জীবন। প্রত্যেকটি যুগল বাহুর অনুপাত সমান। এটাকে যুগল না বলে অনুরূপ বলতে পারতাম, কিন্তু অনুরূপ বললে কোণের সঙ্গে কনফিউজ হয়ে যাবে, এই জন্য অনুরূপ বলি না। আমরা অনুরূপ কোণ শিখতে হবে। যেমন কি, এখানে এই যে এবি বাহুর অনুরূপ বাহুটা কি কেউ বলেন? পিকিউ। এই যে এই সমান্তরাল যে পিকিউ, সে হচ্ছে অনুরূপ। বলেন বিসি বাহুর অনুরূপ কে? কিউআর। বলেন এসি বাহুর অনুরূপ কে? পিআর। এই অনুপাতটা সমান। সাপোজ এটা যদি 8 মিটার হয়ে থাকে, এটা যদি 10 মিটার হয়ে থাকে, 9 মিটার হয়ে থাকে, তাহলে এটা হবে 4, ধরুন অর্ধেক, তাহলে এটা হবে অর্ধেক 5, এটা হবে অর্ধেক 4.5। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, কি ব্যাপার? না স্যার। স্যার না, না স্যার। স্যার বলতে আছে, পারছি। সমস্যা নেই। বলেন, প্রশ্ন বলেন। বলেন। স্যার সমস্যা নাই। সমস্যা না থাকলে আর কথা বলবো না, সমস্যা না থাকলে আমরা
ইয়ার আলাপ শেষ, ত্রিভুজের আলাপ শেষ, এরপর চতুর্ভুজে চলে যাবো। চতুর্ভুজ অনেক টাইপের, চারটা টাইপের, চারটা পাঁচটা টাইপের চতুর্ভুজ আছে, সবগুলোরই আলাদা আলাদা সূত্র। তার আগে আমরা একটু বেসিক, আমাদের পরীক্ষায় কিন্তু পরিমিতির অঙ্ক আসে না। ওই যে বড় বড় অঙ্ক ছিল, আমরা এসএসসি করতাম, বাগান ছিল, চারদিকে বেড়া দিতে, ছাগল ছিল, 5 মিটার প্রশস্ত রাস্তা করলে মোট রাস্তার ক্ষেত্রফল কত যাবে, এসব অঙ্ক আসে না। বা একটা কোনক আছে, এই কোনকে তাঁবু টানাতে কত মিটার ক্যানভাস থাকবে, এগুলো আসে। তাহলে আসে কোনগুলো? আসে ছোট ছোট অঙ্ক, একটা ত্রিভুজ দিয়ে দেয়, বলে এই ত্রিভুজের এই বাড়তি এই কোণটা কত ডিগ্রি, এগুলো আসে। এগুলো জানার জন্য আমাকে এই বাহু সম্পর্কে এবং কোণ সম্পর্কে ভালো বেসিক থাকা দরকার। বেসিকটা কি বলেন? অনুরূপ কোণ। অনুরূপ দুটি সরলরেখা, দুটি সমান্তরাল সরলরেখা, লিখতে হবে না, এটা মনে রাখতে। দুইটা সমান্তরাল সরলরেখাকে যখন তৃতীয় একটা সরলরেখা ছেদ করে, তখন প্রত্যেকটা অনুরূপ কোণ আর একান্তর কোণ সমান হয়। অনুরূপ বনাম একান্তর। এই দেখেন দুইটা সমান্তরাল সরলরেখা, এটাকে ছেদ করলো তৃতীয় আরেকটা সরলরেখা। তাহলে সাপোজ এটা এবি বাহু, সব কলম শেষ হয়ে গেছে আজকে। এটা এবি বাহু, এটা পি কিউ বাহু, এই দুটাকে ছেদ করলো এম এন বাহু। এটা ও বিন্দুতে, এটা টি বিন্দুতে, এটা ও বিন্দু, টি বিন্দু। বলেন তো এই দুইটা সরলরেখার অনুরূপ কোণ কোনগুলা? ডানের উপর, এখানে ডানের উপর কোনটার নাম কি? এটা না? এটা কি না? জি স্যার। হ্যাঁ। জি স্যার। তাহলে আমরা এই যে এম ও বি কোণ আর এদিকে এম টি কিউ কোণ, এই দুইটা কি পরস্পরের অনুরূপ কোণ, এই জন্য দুইটার মানই সমান। তাহলে আপনারা নিচে লিখে রাখেন, এম ও বি কোণ সমান সমান অনুরূপ। এম টি কিউ কোণ। আচ্ছা, এদিকে আরেকটা অনুরূপ কোণ আঁকি আমরা। এই দেখেন, এই যে এটা, এই কোণটার বামের নিচে এটার অনুরূপ, এটা বামের নিচে। যদি বলি এইটা, এটার অনুরূপ কোনটা? এই বামের উপর একটা। যদি বলি ডানের নিচে এইটা, তাহলে ডানের নিচে এইটা, এর অনুরূপ কোণ। আরেকটা লিখি, ডানের নিচেটা লিখি আমরা, না, এ ও এন, এ ও এন কোণ সমান সমান অনুরূপ এ ও এন, মানে নিচের বামেরটা। তাহলে এখানেও নিচের বামেরটা, মানে পি টি এন কোণ। এই আমাদের অনুরূপ কোণ বুঝলাম। এবার আসি আমরা একান্তর কোণ। অনুরূপ কোণে যেমন খুঁজে বের করার বৈশিষ্ট্য কি? সাইড মানে হরাইজন্টাল এক্সিস এবং ভার্টিক্যাল এক্সিস দুইটাই আমরা সমান ধরেছি। কি বলেছি? ডানের উপর। তাহলে একান্তর কোণের বৈশিষ্ট্য হচ্ছে ঠিক ডানের উপরের বিকল্পটা। আচ্ছা বলেন তো ডানের উপরের বিকল্প কি? স্যার বামের নিচেরটা। আচ্ছা না, ভুল বলেছি, এটা একান্তর কোণ না। এনটি না, কিউ এটা একান্তর না, আমি লিখে দিচ্ছিলাম। একই রেখার দুই প্রান্তে বিপরীতমুখী কোণই তো একান্তর কোণ। একই রেখার দুই প্রান্তে বিপরীত, এটা বিপরীতমুখী, না না, এটা বিপ্রতীপ কোণ, না, মানে এটা দুই বিপরীত। প্রান্তে হ্যাঁ, দুইটা একই বিন্দুতে বিপরীত কোণ দুইটা হচ্ছে বিপরীত। বিপ্রতীপ কোণ। মানে একই বিন্দুর দুই পাশে সম্পূর্ণ বিপরীত গুলাকে বলা হয় বিপ্রতীপ। বিপ্রতীপ নামটা এসেছে বিপরীত থেকে। যেমন এই কোণ আর এই কোণ বিপরীত, 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 এটা সহজ বোঝা। কিন্তু একান্তর কোণ একটু বুঝতে হবে। একান্তর কোণটা কোনটা তাকে বলে? এই একটা রেখাকে যে দুইটা সরলরেখা ছেদ করেছে, সেই সিঙ্গেল রেখাটার দুই পাশের বিপরীত কোণ দুইটা। যেমন এইটার এই বামের নিচে একটা, আর এই পরের রেখার ডানের উপর একটা। হ্যাঁ, ঠিকই বলেছিলাম একটু আগে,
যে বামের নিচ আর ডানের উপর কথা ঠিকই ছিল, কিন্তু একটা রেখার বামের নিচ আর একটা রেখার ডানের উপর এভাবে মিলাইতে হবে। এই কোণ আর এই কোণ একান্তর এবং এরা কি সমান। মনে রাখবেন একান্তর কোণ কখন হয় যখন জেড ফর্ম করে, জেড মনে রাখেন, লিখে রাখেন খাতায়। একান্তর কোণ কখন হয় যখন জেড ফর্ম করে, চেনার উপায়। একান্তর কোণ চেনার উপায় জেড ফর্ম করবে। লিখেন একান্তর কোণ চেনার উপায়, বিসর্গ দিয়ে লেখেন জেড, বড় করে জেড লেখেন, বড় করে এরকম জেড, জেড জেড লিখে এই যে এই দুইটা হাঁটু, হাঁটু ভাঙা জেড, এদিকে একটা হাঁটু দিয়ে নামাজ পড়তে বসছে, এদিকে উল্টা ভাবে হাঁটু দিয়ে রাখছে, এই দুইটা হাঁটুকে কোণ এঁকে দেন, তাহলে মনে থাকবে। হ্যাঁ এটা হচ্ছে যদি একান্তর। উল্টা হয় কি স্যার, জেডটাকে যদি উল্টিয়ে দেওয়া হয় স্যার? হ্যাঁ উল্টে দিলেও একান্তর হবে। এই যে এটার একান্তর এটা, এটা কে, এই যে এটার একান্তর এটা, এই যে এটার একান্তর এটা কারেক্ট। তাহলে একান্তর কোণ চিনলাম আমরা, অনুরূপ কোণ চিনলাম, অনেক কিছু শিখে গেলাম। সদৃশ কোণ চিনলাম, সদৃশ ত্রিভুজ চিনলাম, সর্বসম ত্রিভুজ চিনলাম, একান্তর কোণ চিনলাম, বাহু, রেখা, রশ্মি এগুলোর পার্থক্য চিনলাম, বিভিন্ন ধরনের ত্রিভুজ চিনলাম, ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য আজকে বলি নাই, কিন্তু আমরা আগে ক্লাসে শিখেছি। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভুজ স্কয়ার, এটা শিখেছি আমরা। বিভিন্ন ত্রিভুজের পরিসীমা বের করা শিখলাম, পরিসীমা শিখলাম, পরিসীমা সূত্র দিয়ে সকল ত্রিভুজের, শুনেন পরিসীমা সূত্রটা শুধুমাত্র বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য না, সকল ত্রিভুজে প্রযোজ্য। তাহলে এবার ত্রিভুজ শেষ, রেখা শেষ, কোণ শেষ, একান্তর কোণ, বিপরীত কোণ শেষ। ও বিপরীত কোণ লেখেন, ভুলে গেছি, বিপরীত, বিপরীত লিখে বিসর্গ দিয়ে লিখে রাখেন বিপরীত। মনে করি এবি এবং সিডি, এটা সিডি, এটা এবি, বাহুদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, এটা ও বিন্দু। তাহলে এই যে এই কোণের বিপরীত, বিপরীত হচ্ছে এটা, আর এই যে বড়টা এটার বিপরীত হচ্ছে এইটা। আমি লিখে রাখি এখানে, যেটা এই কোণটার নাম কি, নিচের ছোটটা এটার নাম কি এওডি, এওডি কোণ সমান সমান এই যে এটা সিওবি কোণ। কেন বলেন তো, ব্র্যাকেটে লিখে রাখেন, কারণ তারা বিপরীত। আবার এই বড়টার বিপরীত হচ্ছে এটা, বড়টার নাম কি এ ও সি, এই ছোটটা এই বি ও ডি, এটা হচ্ছে বিপরীত, বি ও ডি। আর দুই হচ্ছে এদের পরস্পরের বিপরীত কোণ। বলেন বিপরীত কোণে কারো কোনো প্রশ্ন আছে? নেই, থাকার কথা না। বিপরীত কোণ হচ্ছে একান্তর কোণ বা অনুরূপ কোণের চেয়ে বিপরীত কোণ সহজ। লেখেন বহিঃস্থ কোণ, বহিঃস্থ, এটা হচ্ছে বহিঃস্থ কোণ। লিখতে হবে কোন ত্রিভুজের বাংলা লেখার দরকার নাই, আমরা ক্লাস 5 এ বলি না যে সংজ্ঞা, সংজ্ঞা দেব। আমরা জাস্ট চিনা উদ্দেশ্য কি, যে কোনো ত্রিভুজের একটা বাহুকে যদি বাড়ায় দিই, তাহলে বাড়তি বাহুটা যে কোণ পূর্ণ করবে সেটাকে কি বলা হয়, বহিঃস্থ কোণ। কারো কোনো বাইরে প্রশ্ন থাকবে আছে অলওয়েজ। বহিঃস্থ কোণ সম্পর্কে? স্যার এটা কি সবসময় বাইরে থাকবে? হ্যাঁ বাইরে থাকবে, বহিঃস্থ কোণ স্যার বাইরে থাকবে। অলরেডি একটা কোণ আছে, তাহলে তো স্যার এখানে দুইটা কোণ হয়ে যাবে। কি কি, এখানে অলরেডি একটা কোণ আছে। এটা এটা, জি স্যার, জি। এটা তো ভিতরে, বহিঃস্থ না। বহিঃস্থ মানে কি, বাইরের। এই এখানে ত্রিভুজের বেড়া, এটা যে বেড়া, বেড়ার ভিতরে জমি, বেড়ার বাইরে যেটা সেটা হচ্ছে বহিঃস্থ। ওটা কি স্যার বাইরে রশ্মিটা সহ হবে? বাইরে যে রশ্মিটা রয়েছে হ্যাঁ হ্যাঁ, এই রশ্মিটা সহ, এই যে কোনো এটা, একটা বাহু বর্ধিত রশ্মির সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় বহিঃস্থ কোণ। তাহলে স্যার এটা মান কত আসবে স্যার, এটা যেহেতু বাইরে? ওই 180 থেকে কোণটা বিয়োগ করবেন, কারণ পুরোটা মিলে 180, মানে এটা যদি 45 হয় তাহলে এটা হবে 135। 180 থেকে 45 বিয়োগ করে দেখুন কত আসে। ঠিক আছে, তারপর আমরা শিখবো এখন প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ
বিদ্যুৎ কোণ বোরা প্রবৃদ্ধ না, উচ্চারণটা প্রবৃদ্ধ। বিদ্যুৎ স্যার প্রথম শুরুতে কোন ব্যঞ্জন বর্ণের মধ্যে রফলা হলে সেটার উচ্চারণ অ মানে বিবৃত হয় না, সংবৃত হয়। ও ও হচ্ছে সংবৃত, অ হচ্ছে বিবৃত। প্রথম, প্রকৃষ্ট, প্রকৃত, প্রকট, প্রকট, প্রচন্ড, 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 প্রচন্ড। এই প্র আর ড সংবৃত, আর চ হচ্ছে বিবৃত। প্রচন্ড। দেখবেন ওই যে আবৃত্তি চর্চা যারা করে তারা কি করে জানেন, তারা শুধুমাত্র এই সংবৃত বিবৃতির খেলায় প্রচন্ড বেগে আঘাত করবে। এই তার বলার সাথে আমাদের বলার একটু পার্থক্য আছে। সে হচ্ছে আবৃত্তি চর্চা করেছে, আমরা করিনি। প্রবৃদ্ধ কোণ, এটা এ, এটা বি, এটা সি। এটা যদি হয়ে থাকে সাপোজ 60 ডিগ্রি, তাহলে এটার প্রবৃদ্ধ কোণ কোনটা এবং কত হবে বলেন? এই যে এটা বড়টা, ওটা না, এটা হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ। 300 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণ হচ্ছে বড়টা। তাহলে পুরোটার মান কত? 360 ডিগ্রি। হ্যাঁ, একজন রেসপন্স করেছে 300 ডিগ্রি, থ্যাংক ইউ। পুরোটার মান কত? বৃত্তের পুরো পরিধির পুরো বৃত্তের কেন্দ্রের মান কত ডিগ্রি উৎপন্ন করে? 360 ডিগ্রি। 360 তাহলে এটা যদি 60 বিয়োগ করে দেই তাহলেই পাবো। দেখেন প্রবৃদ্ধ কোণ সমান সমান 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান কত? 300 ডিগ্রি। এই হচ্ছে আমার প্রবৃদ্ধ কোণ বের করার উপায়। কারণ এই ক্ষেত্রে আমার নামে 300 ডিগ্রি হলো। যদি এটা থাকতো 50 ডিগ্রি তাহলে প্রবৃদ্ধ কোণটা কত ডিগ্রি হতো? 310 ডিগ্রি হতো, তাই না? অর্থাৎ প্রবৃদ্ধ কোণের বেসিক কি হচ্ছে, এটা প্রবৃদ্ধ কোণের যে কোনো একটা কোণ, এই কোণকে কোণ সেটা যদি 180 ডিগ্রি যে কম হয়ে থাকে বা এক সরল কোণের যে কম হয়ে থাকে, সেটাকে 360 থেকে বিয়োগ করলে যে এক সরল কোণের যে বড় যে কোণটা পাওয়া যায় সেটাই হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ শিখলাম আমরা। আমরা এবার চতুর্ভুজে চলে যাই। তাহলে আইটেম বাকি আছে আর দুইটা, চতুর্ভুজ আর বৃত্ত। আর কনিক আর বেলন থেকে স্যার প্রশ্ন ছিল। আমরা দিতে পারবো না। হোমওয়ার্ক থাকলো রায়হান। হ্যাঁ বলেন। স্যার বহিস্থ কোণ আর প্রবৃদ্ধ কোণের মধ্যে মানে কিভাবে বুঝবে এই দুইটা মানে পার্থক্য আছে কি? বহিস্থ কোণ থাকলে ত্রিভুজ থাকতে হবে, আর প্রবৃদ্ধ কোণে কোনো ত্রিভুজ থাকবে না। এই যে এটা হচ্ছে নরমাল কোণ, আর এই যে এটা হচ্ছে প্রকৃত কোণ। এখানে কোনো ত্রিভুজ ছিল? ত্রিভুজ ছিল। আর বহিস্থ কোণ বানাইতে হলে একটা ত্রিভুজ থাকতে হবে এবং তার যে কোনো একটা ঠ্যাংকে বাড়াই দিতে হবে। যে কোনো একটা ঠ্যাংকে বাড়াই দিতে হবে। ওই বাড়তি ঠ্যাংটা আরেকটার সাথে যে কোণ পূর্ণ করবে সেটাকে বলা হবে বহিস্থ কোণ। বহিস্থ কোণ। এখানে কোনো ত্রিভুজ নাই, কোনো ঠ্যাংও বের হয় না। কাকের ঠ্যাং, ব্যাঙের ঠ্যাং, ঠ্যাঙর ঠ্যাং, ব্যাঙ ব্যাঙ। ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার আরো দুইটা কোণ ছিল না, এগুলা স্যার ওই যে সম্পূরক কোণ, অসম্পূরক কোণ, পূরক কোণ, এগুলা জানি কি? পূরক কোণ, সম্পূরক কোণ। আর যেমন ধরেন একটা সমকোণী ত্রিভুজকে দুই ভাগে, যে কোনো একাধিক ভাগে ভাগ করে ফেললাম, সমান হইতে কোনো কথা নাই। সাপোজ মোট হচ্ছে 90 ডিগ্রি, এটা সমকোণ 90 ডিগ্রি। আর এই কোণটা হচ্ছে ধরেন 40 ডিগ্রি, আর এটা হচ্ছে ধরেন 50 ডিগ্রি। এই দুইটার যোগফল 90 ডিগ্রি। আবার আমি একটা বড় কোণ আঁকি, এই বিন্দুতে একটা বড় কোণ, এর মান কত? 180 ডিগ্রি। এইখানে যদি দুই ভাগে ভাগ করে ফেলি, এটা ছোট, সাপোজ এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত? এর মান কত? যদি 60 পেয়ে থাকে তাহলে এটা কত? 120। 120। এই মোট 180 ছিল, মোট 180 থেকে 60 বিয়োগ করে দিলে থাকবে কত? 120 ডিগ্রি। আচ্ছা, এবং এই দুইটার মধ্যে একটা হচ্ছে সম্পূরক কোণ, একটা হচ্ছে পূরক কোণ। আচ্ছা, কোনটা যে সম্পূরক, কোনটা যে পূরক আমি ভুলে গেছি। এটা সমকোণ, এটা মানে সম্পূরক কোণ, তাই না?
স্যার উপরেরটা পূরক কোণ। শিওর হ্যাঁ নিচেরটা সম্পূরক কোণ। আমি জি স্যার শিওর। দুইটি কোণ স্যার 90 ডিগ্রি হলে পরস্পরের হ্যাঁ হ্যাঁ রাইট, দুইটা কোণের যোগফল যদি দুইটা কোণ মিলে যদি একটা সমকোণ উৎপন্ন করে তাহলে সেটাকে বলে পূরক কোণ। জি স্যার একটি অপরটির পূরক কোণ। হ্যাঁ এই কোণটা হচ্ছে এই কোণটার পূরক কোণ। যদি নাম দেই এ, এটা ও, এটা বি, এটা সি, তাহলে এই যে এ ও সি কোণ এর সমান লেখা যাবে না, কিন্তু পূরক কোণ কখনো সমান হইতে পারে না হইতে পারে, এটা বলা নাই, সব কন্ডিশন নাই। কিন্তু এইটুকু জানি যে এ ও সি কোণের পূরক কোণ হবে সি ও বি কোণ। এ এর পূরক কোণ সি ও বি কোণ। আবার এখানে যদি নাম দেই সাপোজ এটা এ, এটা বি, এটা সি, মাঝখানে আছে ও, তাহলে এখানে এ ও বি কোণ এর সম্পূরক এ ও সি। আচ্ছা পূরক কোণ ইংরেজি কি? কমপ্লিমেন্টারি না সাপ্লিমেন্টারি? তোমাদের ব্যাপারে কি জানেন? পূরক আর কমপ্লিমেন্টারি সম্পূরক। বলেন। কমপ্লিমেন্টারি আর 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 সম্পূরকটা ইংরেজি কি? বলেন সম্পূরক ইংরেজিটা কি? সাপ্লিমেন্টারি। আইডিয়া করে বলতে হবে না, দেখে বলতে হবে। তানিম ভাই আপনার মাইক থেকে অনেক সাউন্ড। তানিম ভাই নয়েজ হচ্ছে। সাউন্ড হচ্ছে। তানিম ভাইয়ের মাইক থেকে। ও আচ্ছা, আমি আরো ভয় পেয়েছি। আমি ভাবছি আমার এসি বুঝি শর্ট সার্কিট হয়ে গেছে, আমি এসি অফ করে দিয়েছি ভয়ে। শব্দ এখান থেকে আসছে। তানিম ভাইয়ের মাইক থেকে আসতেছে। সমস্যা নেই, নাম উল্লেখ করার দরকার নাই। সাপ্লিমেন্টারিটাই সম্পূরক। আচ্ছা পূরক কোণ ইংরেজি দেখছেন, সার্চ দিছেন? সার্চ দিছেন নেটে? জি হ্যাঁ, স্যার সম্পূরক কোণ স্যার সাপ্লিমেন্টারি আর পূরক কোণ হলো কমপ্লিমেন্টারি। আচ্ছা এখন আপনারা বলেন আমাকে সাপ্লিমেন্টারি আর কমপ্লিমেন্টারি ডোজ ঠিক আছে, সাপ্লিমেন্টারি ডোজ আর কমপ্লিমেন্টারি ডোজ কোনো পার্থক্য আছে? বাংলায় পূরক আর পরিপূরক এই শব্দ দুটোর কোনো পার্থক্য আছে? পূরক, পরিপূরক, সম্পূরক এই দুটোর মানে কি? একজনের জায়গা আরেকজন ফিল আপ করবে। যেমন আমাদের সালেহিন সাদিব হচ্ছে আমাদের কোর্স ডিরেক্টর। কোনো কারণে যদি আমি মারা যাই বা চন্দ্রে যাই নভোযানে মহাকাশযানে ভ্রমণে, তখন আমার জায়গাটা কে ফিল আপ করবে? সালেহিন ভাই। তাহলে সালেহিন ভাই হচ্ছে আমার সম্পূরক বা পরিপূরক বা সাবস্টিটিউট। সাবস্টিটিউট, প্রতিস্থাপন। না এখানে একটু পার্থক্য আছে, সাবস্টিটিউটের পার্থক্য আছে। পার্থক্য পরিবর্তন। না, সাবস্টিটিউটের পার্থক্য আছে। মনে করেন দুইটা চেয়ার আছে আপনার, আপনার দুইজন হেডমাস্টার আছে, হেডমাস্টার 1 হেডমাস্টার 2, এরা হচ্ছে একে অন্যের পরিপূরক। যদি হেডমাস্টার 1 কোনোদিন না আসে, হেডমাস্টার 2 এর সাথে স্কুল চালাবে, এটা হচ্ছে পরিপূরক বা সম্পূরক বা পূরক। কিন্তু পরিপূরক সাবস্টিটিউট কখন হবে জানেন? যখন চেয়ার থাকবে একটাই, আইদার নাম্বার 1 হেডমাস্টার আসবে আর নাম্বার 2 হেডমাস্টার আসবে, তখন সেটাকে বলা হবে সাবস্টিটিউট। ডিসির মতো। রিপ্লেস করে ফেলা। রিপ্লেস, সাবস্টিটিউট মানে রিপ্লেস, কিন্তু সম্পূরক মানে কি রিপ্লেস না। একটা হচ্ছে একজনকে সরাই দিয়ে আরেকজন, আরেকটা হচ্ছে যে নাই বলে আমি যাচ্ছি। হ্যাঁ নাই বলে আছি, অথবা সে থাকলে আমি থাকতে পারবো, দুজনের একসাথে কোনো অবস্থা নেই, সহাবস্থান করতে পারবো, কিন্তু তার ইচ্ছা করলে আমি করে দিতে পারবো, বা আমরা দুজনে মিলে একটা সম্পূর্ণ কিছু করব। যেমন মনে করেন যে একজন ধরেন নৌকার হাল ধরে আর একজন নৌকা দাঁড় টানে, এরা কিন্তু একজন আরেকজনের রিপ্লেসমেন্ট না, সাবস্টিটিউট না, দুইজনই লাগবে, দুইজন মিলে একটা জোট হবে। কিন্তু যদি বলতো হেডমাস্টার যে আর একজন ড্রাইভার থাকে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার। কোপাইলট, কোপাইলট ঘুমায় থাকে, যখন পাইলট যদি অসুস্থ হয় বা বাথরুমে যায়, তখন কোপাইলট এসে তার চেয়ারটা দখল করে, এটা কিন্তু সাবস্টিটিউট, এটা পরিপূরক না। তাহলে নৌকার হাল ধরা আর নৌকার চালানো, বৈঠা দেওয়া, এই দুইটা হচ্ছে একে অপরের পরিপূরক বা সম্পূরক। কিন্তু পাইলটের কাজ যখন কোপাইলট করে, এমনিতে কোপাইলট ঘুমায় থাকে, এটা হচ্ছে কি সাবস্টিটিউট। কি প্রশ্ন করছিলেন মাঝখানে? বলেন।
কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। স্যার সন্নিহিত কোণ এটা জানি কি? সন্নিহিত কোণ এটা সংজ্ঞা কি? পাশাপাশি। তার মানে এগুলো স্যার সব পাশাপাশি, এগুলো সব হ্যাঁ, সন্নিহিত হ্যাঁ, কোণ। পাশাপাশি। সন্নিহিত কোণ পূরক কোণ আর সম্পূরক কোণের মধ্যে যেমন একটা বাইন্ডিংস আছে, দুইটা মিলে আমার 100 হইতে হবে, 180 হইতে হবে অথবা 90 হইতে হবে। সন্নিহিত কোণে কোনো বাইন্ডিংস নাই। এই তিনটা কোণ, এই যে এটা একটা সন্নিহিত কোণ, পাশাপাশি কোণ। সমযোগ নিহিত। সম মানে কি পাশে, আর নিহিত মানে কি অবস্থিত বা উল্লিখিত। নিহিত ইংরেজিটা কি হতে পারে? অন্তর্নিহিত মানে অন্তরে নিহিত আছে, মনে মনে শিখছি আমি। অন্তর্নিহিত, ইন্টারনাল, ইন্ট্রিনসিক। নিহিত ইংলিশটা কি হতে পারে? যাই হোক, বাদ দিই, আমরা আমাকে ফিরে আসি, ব্যাকরণ বাদ দিই। হ্যালো। তারপর স্যার আরো একটা কোণ আছে, ওই সূক্ষ্ম কোণ, স্থূল কোণ। সূক্ষ্মকোণ এগুলো আসলে কি কাজে লাগে? সূক্ষ্মকোণ মানে হচ্ছে ছোট, 90 ডিগ্রিতে ছোট হলে সূক্ষ্ম, আর 90 ডিগ্রিতে বড় হইলে স্থূল। আর কোন কোণ আছে? আর কোণ নাই, থাকলে দরকার নেই। আমরা চতুর্ভুজে যাই, চতুর্ভুজ, নতুন চ্যাপ্টার, চতুর্ভুজ। চতুর্ভুজটা একটু মজার, এখানে অ্যানালজি আছে, কম্পারিজন আছে, মজার করার বিষয় আছে। প্রথম প্রথম চতুর্ভুজের নাম বর্গ। বর্গ আঁকা খুব কঠিন। এটার দৈর্ঘ্য এ, এই বাহু এটাও এ, এটাও এ, এটাও এ। মনে করেন এবিসি চতুর্ভুজ যদি বলা হয়, এক নাম্বার দিয়ে রেখেন বর্গ। এবি বাহু সমান সমান বিসি বাহু সমান সমান সিডি বাহু সমান সমান এডি বাহু সমান সমান কি এ। এই এডি হচ্ছে রেঞ্জ, দুই বিন্দুর যোগফল এডি, এভাবে প্রকাশ করেছি। আর এ হচ্ছে দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করেছি। একই কথা, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বর্গের বৈশিষ্ট্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? প্রত্যেক কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। মানে কি সমকোণ। আচ্ছা, ক্ষেত্রফল কি না পরিসীমা কি? 4A 4a, a যোগ a যোগ a যোগ a মানে 4টা a। আচ্ছা, ক্ষেত্রফল কি? স্কয়ার। রাইট, ক্ষেত্রফল কি a স্কয়ার। আচ্ছা, বর্গ। আগে আসলে ভুল করেছি, আগে আয়তটা দেখানো দরকার ছিল। আয়ত থেকে বর্গতে এসে পরে লম্ব সাজানো দরকার ছিল, আয়তটা বাদ পড়ে গেল। আমরা একটু আয়তটা পড়েছি, আমরা একটু রম্বসটা শিখি। বর্গের সাথে রম্বসের সম্পর্ক বেশি। বর্গ ইংরেজি কি? এস কিউ ইউ এ আর ই, স্কয়ার। স্কয়ার, স্কয়ার। সেমন্তে বলেন তো, উচ্চারণটা কি স্কয়ার নাকি স্কয়ার? হ্যাঁ, এটা কি রম্বস?
ইংরেজি কি? রম্বাস। একটা এইচ আছে নাকি বাড়তি? কিন্তু কেউ সার্চ দিন তো, ROM RHOM, রম্বাস। রম্বাস কি বাংলা বলছি রম্বাস। আচ্ছা, এই বর্গের সাথে রোহম্বাস আছে, ROHOMBUS। না, ROHM না, ROHM নিতে পারে রম্বাস বানানটা। ROHM না, ঠিক আছে RHOMBUS রম্বাস। আমি জানি সেটা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। RHOMBUS, এটি এইচটা বাড়তি। রিদম, RY বাড়তি এইচ থাকে, এরকম আরো একটা শব্দ বলেন দেখি। রাইমস। ঋত্বিক রোশন। রঙে ফিরে আসি, বলেন বর্গের সাথে রম্বসের কেন সম্পর্ক, কি সম্পর্ক বা কেন এক পাশাপাশি লিখলাম? সম্পর্ক হচ্ছে চারটা বাহু এই, সমান। চারটা বাহু সমান। চার বাহু সমান। তাহলে আবার লিখি এখানে 4 বাহু সমান, এক নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি? কোন কোণই সমকোণ নয়। একটা জিনিস খেয়াল করেন যে এই বর্গকে উপরে ধরে ধাক্কা দিলে কি হয়ে যায়? রম্বস হয়ে যায়। রম্বস। বর্গকে কোণাকুণি ধাক্কা দিলেই, বর্গের মাথায় ধরে বল্লুজারকে বাড়ি দিলেই সে বেঁকে যায়, কিন্তু নিচের ভূমিতে আগের জায়গায় ফিক্স থাকে। বর্গকে ধাক্কা দিলেই সে রম্বস হয়ে যায়। ঠিক একই রকম আয়তকে ধাক্কা দিলেই সে সামান্তরিক হয়ে যায়। বর্গের বিকৃত রূপ। হ্যাঁ, স্যার বর্গের বিকৃত রূপ। বর্গের বিকৃত রূপ বিকৃত রূপ বলা যায়। আচ্ছা, বর্গের নিচে দাঁড়ান, বর্গের মধ্যে সূত্র আবার একটু আপডেটেড, আপার লেভেলে যাওয়া দরকার ছিল। স্যার রম্বসের ক্ষেত্রে স্যার কর্ণ তো সমান হয় না, বর্গের তো কর্ণ সমান হয়, কিন্তু রম্বসের এটা বোঝানোর আগে আপনাদের একটু কর্ণটা বোঝাই। কর্ণ কি জানেন? কান। মানে দুইটা বিপরীত শীর্ষবিন্দুকে যোগ করলে স্ট্রেট লাইন আঁকলে যা হয় সেটা হচ্ছে কর্ণ। আচ্ছা বলেন তো, বিআরডি যদি কান দিয়ে যোগ করে দিই তাহলে কি হবে? বিডি। বিডি কি? কর্ণ। কর্ণ মানে কান। কর্ণ এসি সমান সমান বিডি। এই যে বিডি কর্ণ, এই যে এসি কর্ণ। ঠিক আছে? আচ্ছা বলেন তো কর্ণের দৈর্ঘ্য কত হবে? এটা বর্গের ক্ষেত্রে বলছি, বর্গের। আচ্ছা বলেন তো বর্গের এই কর্ণটার মান কত হবে? এটার মান মনে করেন যে x, এর দৈর্ঘ্য হচ্ছে x। তাহলে এটা কি বলেন তো, এটা এইটুকুকে আমরা এটা মুছে দেই। তারিম ভাই ওয়েট করেন। এক সমকোণ স্যার। এটাকে ভুলে গিয়ে আমরা এইটুকুকে একটু আলাদা করে আনি। এই যে এইটুকু a b c ত্রিভুজটাকে আলাদা করে আনি, এরকম না? এটা a, এটা a, এটা b বিন্দু, এটা c বিন্দু। তাহলে ac কি কর্ণ? তাহলে আমরা কি জানি? পিথাগোরাসের সূত্র অনুযায়ী ac স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার। ab এর মান কত? a। bc এর মান কত? a। তাহলে এটাকে আমরা বলতে পারি a স্কয়ার প্লাস a স্কয়ার, মানে 2a স্কয়ার। তাহলে ac সমান সমান √2 ইনটু √a স্কয়ার। স্কয়ার রুটে কাটা কি থাকে? √2a। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এই প্রতিবেদন লাগবে না আপনাদের, বুঝে দিলাম, দরকার নাই, দেখানোর জন্য দেখাইলাম। মানে যদি কেউ পরীক্ষা কনফিউজড হয়ে যান কি রে বর্গের কোণটা যেন কি, তাহলে মনে 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 করুন, আচ্ছা কর্ণের সময় কি করছিল? একটা কানের দুই দিক ধরে কি করছিল? কান ধরে নিচে নামায় নামছিল অর্ধেক, মানে অর্ধেকটা ত্রিভুজকে নিচে নামাইছিল, নামায় করে দেখাইছিল এটা পিথাগোরাসের সূত্র দিয়া যে এই কর্ণটা হচ্ছে অতিভুজ। মানে অতিভুজ স্কয়ার সমান সমান বাকি দুইটা ভূমির যোগফলের সমান। দুইটা ভূমিতে কত? 2।
ও আচ্ছা 2 2 2 2 তাহলে 2 হইছে বলে রুট ওভার হবে। এই এস স্কয়ার ছিল দুইটা, তাহলে দুইটার উপরে রুট ওভার আসবে, তাহলে কি হবে রুট 2a। তাহলে লেখেন, এটা লেখেন কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি রুট 2a। রুট 2a মানে কি মাঝখানে কি যোগ চিহ্ন না বিয়োগ চিহ্ন, আগে বলবো সে করবেন। রাফি বলো, এই মাঝখানে কি যোগ চিহ্ন আছে না বিয়োগ চিহ্ন আছে না কি চিহ্ন আছে? স্যার গুণ চিহ্ন। আচ্ছা রাফি বলো তো এটা কি? স্যার এটা হইতেছে এক বাহুর দৈর্ঘ্য। রাফি ইজ ভেরি স্মার্ট, সে কথাটা বলেই মিউট করে দেয়, মানে সে কি বলে সাইলেন্ট কিলার, ডার্ক হর্স, যার স্পিড সম্পর্কে ধারণা করা যায় না। ডার্ক হর্স নাম শুনেছেন আপনারা? কালো ঘোড়া। স্যার রাফি একদম সবসময় চুপচাপ থাকে, কখনো রেসপন্স করে না, একজন রাফিকে ধরলাম, কিন্তু রাফি সব বুঝতেছে এই জন্য সে রেসপন্স করে না, চুপচাপ। সাইলেন্ট কিলার স্যার, সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার, রাইট। নিষ্ক্রিয় গ্যাস না, নিষ্ক্রিয় গ্যাস। স্যার করতে অনেক প্যারা লাগে স্যার। N2O, নাইট্রাস অক্সাইডকে সাইলেন্ট কিলার বলা হয়, নীরব ঘাতক N2O। আচ্ছা স্যার কার্বন তাহলে আমরা বর্গের বর্ণ শিখলাম। আচ্ছা বর্গের বর্ণ নিচে দেখেন একটা এডিশনাল ইনফরমেশন লেখেন, বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমান। সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কাজে লাগবে, কেন বলতেছি এটা কাজে লাগবে? মেন্টাল এবিলিটি, জিওমেট্রিক শেপ সলভ করতে কাজে লাগবে, আবার জ্যামিতিতে যেসব দিয়ে দেয় এগুলো কাজে লাগবে। আমি একটু লিখিত আবার একটু বর্গটা আঁকি, এ বি সি ডি, এটা যদি একটা কর্ণ হয়ে থাকে, এটা যদি আরেকটা কর্ণ হয়ে থাকে, তাহলে এই কোণটার মান কত ডিগ্রি কে বলতে পারেন? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, কারণ এটা সমকোণ। আর এই কোণটা সমকোণ, আর এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, মানে সবগুলা কোণই সমকোণ। বুঝছেন? এই চতুর্ভুজে সবগুলো বর্গের এই কোণগুলো তো সমকোণ আছেই, শীর্ষবিন্দু কোণগুলো তো আছেই, কর্ণ আঁকলে কর্ণগুলো সমকোণ। আচ্ছা মনে করি কর্ণদ্বয় পরস্পরকে মাঝখানে ও বিন্দুতে ছেদ করেছে, আমরা মাঝখানের পয়েন্টটাকে সবসময় ও দিব। তাহলে বলেন তো এই সমকোণের সমদ্বিখণ্ডিত করে বলি কি? এ ও ডি কোণ সমান সমান, ডি ও সি কোণ সমান সমান, বি ও সি কোণ সমান সমান, এ ও বি কোণ সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা হচ্ছে সমকোণের কথা বললাম, আর সমদ্বিখণ্ডিত কথা তো বলি নাই। তাহলে সমদ্বিখণ্ডিত কথাটা বলি, সমদ্বিখণ্ডিত মানে কি? এই যে এসি কোণটা ছিল, এসি কোণটাকে এই বিডি কোণটা কি করছে? ও বিন্দুতে কাটছে, কাটছে মানে কি ইন্টারসেক্ট করছে, ইন্টারসেক্ট, সেকশন মানে কি কাটা, ইন্টারসেকশন, ইন্টারসেক্ট। তাহলে ও বিন্দুতে এই বিডি বাহুটা এসি বাহুকে ছেদ করেছে, ইন্টারসেকশন অর্থ ছেদ, ছেদ করেছে, তার মানে কি সমানভাবে ছেদ করেছে বলা আছে, মানে এইটুকুর দৈর্ঘ্য যা এইটুকুর দৈর্ঘ্য, এটাকে আমরা গাণিতিক ভাষায় কিভাবে লিখতে পারি? এও সমান সমান ওসি, এও সমান সমান ওসি। আবার কি লিখতে পারি? এই এসিটাও আবার বিডি কে দুই ভাগে ভাগ করেছে সমান ভাগে, মানে ওবি সমান সমান ওডি। কার কোনো প্রশ্ন আছে? আছে? হ্যালো, নাই। আচ্ছা দেখেন এই যে এক্সট্রা নলেজ গুলো দিলাম, এক্সট্রা ইনফরমেশন গুলো দিলাম, এগুলো কেন কাজে লাগবে? সাপোজ আপনার পরীক্ষায় একটা অঙ্ক আসলো এরকম, এগুলো নাই, বললো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? পারবেন না, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, বাহুর দৈর্ঘ্য 4 মিটার, বললো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? দেখি তো কে কত আগে করতে পারেন, কত শর্টলি করতে পারেন।
কেউ কি পারেন? অনেক ভাবে করা যায়। এটা যদি এ হয়ে থাকে 4 মিটার হয়ে থাকে তাহলে এটা কি হাফ এ, মানে এটা 2 মিটার। এটা যদি 2 মিটার হয়ে থাকে তাহলে এটাও 2 মিটার, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজের দুই বাহু জানি, প্রতিভুজের বাহু জানবো, বা এটা ভূমি এটা উচ্চতা লম্ব, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এভাবে করতে পারি। এটা হচ্ছে একটা উপায়। আরেকটা উপায় আছে কি, পুরোপুরি সম্পূর্ণ সম্পূর্ণ বর্গটার মান ক্ষেত্রফল জানি আমরা কত, 4 4 16, তাহলে এটা কি অর্ধেক 8, এটা 8। আচ্ছা, আবার এটা যদি আমরা গুণ করি এখানে, তাহলে এটা কি অর্ধেকের অর্ধেক, মানে কি এই পুরোর অর্ধেক 4, এই ত্রিভুজটা হচ্ছে বড় ত্রিভুজটা হচ্ছে 4। আবার এটা কি এই বড়টার অর্ধেক হচ্ছে এটা হচ্ছে 2, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল 2 বর্গ মিটার। এটা অঙ্ক না করে করে দেওয়া যায়। আবার এরকম ত্রিভুজ আছে কয়টা, 8টা। 1 2 3 4 5 6 7 8, আপনি একটু আঁকি দেখেন। 1 2 3 4 5 6 7 8, 8টা এরকম ছোট ছোট ত্রিভুজ আছে কয়টা, 8টা। তাহলে একটার ক্ষেত্রফল কি, মোট বর্গের ক্ষেত্রফলের 8 ভাগের 1 ভাগ, মানে এই 4 যদি বর্গের বাহুদৈর্ঘ্য হয়ে থাকে তাহলে বর্গের ক্ষেত্রফল কত, a স্কয়ার, মানে 4 4 16। তাহলে 16 কে যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে তো একটা ক্ষেত্রফল পেয়ে যাই। 16 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়। আপনার কি ঘুমিয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, আমি কি বাদ দিব না 5 মিনিট না, রেস্ট নিব? শুনতে পাচ্ছি। না স্যার, শুনতেছি স্যার। কেউ কোনো রেসপন্স করছেন না? আচ্ছা, একটা কাজ করি তাহলে, একটু আহ আমরা মন দিয়ে শুনতেছি। একটু রেস্ট নেই না, একটু রেস্ট নেই, আপনাদের একটু রেস্ট হোক। একা একা কথা বলে যাচ্ছে, দীর্ঘ সময় একজন লোকের কথা শোনা যায় না। দীপ্ত দাস আছেন? দীপ্ত দাস, জি ভাই আছি। আপনি একটা গান শোনান। পাঁচ মিনিট রেস্ট, আমরা গান শুনবো। আমি আছি, পাশে আছি। ভাই কি ধরনের গান শুনবো? যে কোনো ঠান্ডা ঠান্ডা গানই মনে হয় ভালো, আপনার গলায় ঠান্ডা গানই ভালো মনে হয়। আপনি সেদিনের গানটা শোনাতে পারেন, লাইভ আমরা শুনি, অথবা নতুন গান শোনাতে পারেন। একটা গান আছে না, গানের ভুবনে আমি আজও পথ যাচ্ছি, এটা কি পারেন নাকি? হ্যাঁ জাস্ট 1 মিনিট। সুরের ভুবনে আমি আজও পথ যাচ্ছি। গান গাইতে গাইতে তো মনে হয় ব্রেক শেষ হয়ে যাবে মনে হয়। বুঝি নাই। বললাম গান গাইতে গাইতে মনে হয় ব্রেক শেষ হয়ে যাবে। না, অসুবিধা নাই, একটু প্রিপারেশন দিতেন। আপনি চাপ নেন না ভাই, ওইটা দরকার নাই। আপনি অন্য একটা গান গান, যেটা মনে পড়ছে এই মুহূর্তে সেটা গান। পুরোটা মনে না থাকলে হাফ কলি গান, কোনো সমস্যা নেই, প্রথম অন্তরাই গান। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা, আমি কে তোমার যদি জানতে,
তবে কি আমায় কাছে টানতে, আমি কে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে, হয়তো সুদূরে যেতে গো সরে, নানা নয়নের নীরে তুমি যে ছিলে, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা, আমারও বাসি রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। স্যার ওনার গান শুনে আমার ক্ষুধা লেগে গেছে। কায়ের সাথে তুমি যাও, আমরা পড়া ফেলি ফাঁকি, কায়ের সাথে একবার পড়া শেষ। তো আমরা তার যে গানটা পার্সোনাল গানটা যেটা শিখতে গিয়েছে ওটা কিন্তু আরো সুন্দর হয়েছে, অসাধারণ। কারেকশন আছে, যদি নেবে দিন না, যদি নেবে দ্বীপ, দ্বীপ মানে আলো, যদি নেবে দ্বীপ পথের বাঁকে, দ্বীপ মানে হচ্ছে আলো, যদি দ্বীপ নিভে যায়। আচ্ছা, আমরা এবার শিখবো হচ্ছে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা শিখেছিলাম। কিন্তু ওই যে রম্বস লিখেছিলাম, রম্বসের নিচে লিখে দেন রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, ছেদ করে কিন্তু কর্ণদ্বয় অসমান, কর্ণগুলো সমান না। রম্বসটা আমরা রাখি, হচ্ছে রম্বস, এর একটা কর্ণ, এর একটা কর্ণ, ও কিন্তু ছেদ করেছে। তাহলে এই যে কোণগুলো উৎপন্ন হয়েছে এটা কি? সমকোণ। আচ্ছা রাখেন রাখেন, আমরা ছেদের জায়গায় কি লিখতে পারি? সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা সঠিক, সমদ্বিখণ্ডিত করে। কিন্তু তাহলে পার্থক্য কি? এই রম্বসের কর্ণ আর বর্গের কর্ণ পার্থক্য কি? বর্গ কর্ণগুলোকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রম্বসেও কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ড হতে পারে। পার্থক্য হচ্ছে এই যে বর্গের কর্ণ দুইটা দৈর্ঘ্য সমান, এরা
আচ্ছা বলেন তো, এদের দৈর্ঘ্যের মধ্যে এটা তো বড়, দেখতেই যাচ্ছে এটা বড়, কিন্তু সে এর চেয়ে কত গুণ বড়, এটা কি কেউ বলতে পারেন? বুঝি না, আর একটু বলবেন? এটা তো বড়, ধরেন এটা 5 মিটার, এটা 8 মিটার, বাহু দৈর্ঘ্য 3 মিটার, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3 মিটার, এই বাহুটা এই কর্ণটার মান, ছোট কর্ণটা 5 মিটার, আর এই বড় কর্ণটার দৈর্ঘ্য 8 মিটার, কিন্তু এই 5 মিটারের চেয়ে 8 মিটার কত গুণ বড়, মানে বর্গের বড় বাহুটা ছোট বাহুর চেয়ে কত গুণ বড় হবে, এটা কি কেউ ধারণা করতে পারেন? এটা তো আছে। না, এটা ধারণা করা যাবে না, কারণ আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো তার উপর নির্ভর করবে কোনটা কত ডিগ্রি হবে। যদি আমি বেশি সময় দিই তাহলে ডিফারেন্স বেশি হবে। আমি বোল্ডোজার দিয়ে অনেক জোরে ধাক্কা দিলাম বর্গটাকে, রম্বস হয়ে গেল, একদম বেশি পরিমাণ হয়ে গেল রম্বসটা, একটা রম্বস। এই রম্বস আর এই রম্বসের পার্থক্য কি? এটা বেশি হয়ে গেছে, দেখেন এইখানে এই যে এই কোণটা বেশি বড় হয়ে গেছে, আর এই কোণটা কাছাকাছি চলে আসছে, কাছাকাছি চলে আসছে। দেখেন এখানে এটা হচ্ছে প্রায় 4 গুণ এটা, আর এখানে এটা দ্বিগুণ হবে না, 1.5 গুণ হবে। তার মানে ছোট বর্ণের চেয়ে বড় বর্ণ কত গুণ হবে এটা বলা যায় না, এটা বেসিক কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, বর্গের ক্ষেত্রফল কত হবে? বলেন এটার ক্ষেত্রফল কত হবে? যদি কোণ সমকোণ হইতো তাহলে আমরা দৈর্ঘ্য ইনটু উচ্চতা দিয়ে আয়তক্ষেত্রের মতো বের করে দিতে পারতাম, কিন্তু এখানে তো এই কোণগুলো সমকোণ না, যেহেতু কোনো ওয়ে নাই, তাহলে কি বিকল্প কোন ওয়ে আছে? এই যদি এই বর্গটাকে আমরা একটা আলাদা করে ফেলি, দুইটা ত্রিভুজে ভাগ করে ফেলি, কেমন? এই কোণটা আমি আঁকলাম, মনে করেন এই কোণটা আঁকলাম, এই কোণের এই পাশে এখানে একটা ত্রিভুজ ছিল, ছিল না? আর এই কোণটাকে আমি আলাদা করে আবার আঁকলাম, এখানে আরেকটা ত্রিভুজ ছিল, তাই না? এই জিনিসটা এইটা, কেউ কি বুঝতে পারেন না এমন কেউ আছেন? এই জিনিসটা এইটা, আমি এই কোণটাকে একটু স্প্লিট করে দিলাম, দুইটা ত্রিভুজকে এই পাশে অর্ধেক ত্রিভুজ, এই পাশে অর্ধেক ত্রিভুজ আলাদা করে ফেললাম। বুঝেন না এমন কেউ আছেন? থাকলে আনমিউট করে বলেন, নাহলে আমি পরে কন্টিনিউ করবো। আচ্ছা, এই যে দুইটা ত্রিভুজ, এখন এই যে এখানে ছিল এই ছিল কর্ণ, তাই না? এই একটা কর্ণ, এই একটা কর্ণ। আচ্ছা বলেন তো, এই ত্রিভুজটার লম্বকে আর ভূমিকে, মানে ভূমিকে উচ্চতাকে, আমরা তো জানি ত্রিভুজের কমন সূত্র কি, হাফ ভূমি ইনটু উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ভূমিকে উচ্চতা কি কেউ বলতে পারেন? এটাতে স্যার শীর্ষবিন্দু থেকে ভূমির উপরই তো সবসময় নাম দেই এ বি সি ডি, এটা ও, এটা ও, এটা সি, এটা সি, এটা এ, এটা এ, এই দুইটা একই বিন্দু, এই দুইটা একই বিন্দু, এই দুইটা একই বিন্দু। তাহলে এখানে ভূমিকে এসি 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 এসি, আর উচ্চতাকে ওবি ওবি ওবি, রাইট। আমি বিসি কে ভূমি ধরলাম না, কেন বলেন তো? কারণ এখানে তো উচ্চতা নাই, এখানে তো আমার উচ্চতা নাই, এজন্য আমি বিসি কে ভূমি ধরবো না। আমি এমনটাকেই ভূমি ধরবো যেটা থেকে লম্ব আছে, যেটা লম্ব, এটা সমকোণ। ওই যে বলে দিয়েছিলাম, লম্বসের কর্ণদ্বয় সমকোণে সমকোণ হবে, এটা সমকোণ, এই জন্য এটা হচ্ছে লম্ব। আর লম্ব আঁকলেই বোঝা যায় কি উচ্চতা হয়। ত্রিভুজের উচ্চতা কাকে বলে? যে কোনো বাহুর উপর বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বকে উচ্চতা বলে। তাইলে হাফ ভূমি ইনটু উচ্চতা, দেখি আমরা, হাফ ইনটু ভূমির নাম কি, এসি, এসি ইনটু উচ্চতাকে ওবি। আচ্ছা, ওবির নাম কি বলেন তো? ওবিটা কি? এই যে কর্ণ, কর্ণের অর্ধেক না, এই কর্ণটার নাম কি? বিডি হচ্ছে কর্ণ, এই বিডি কোণের অর্ধেক না ওবি? তাহলে আমরা এটাকে লিখি কি, হাফ বিডি। দেখলাম এটা হচ্ছে এই ত্রিভুজ। আচ্ছা, এই ত্রিভুজটা কি হবে? আবার হাফ ভূমি ইনটু উচ্চতা, হাফ ভূমিকে এখানে এসি, দেখলাম এসি, উচ্চতাকে ওডি। ওডি আচ্ছা, এটা কি বলেন তো? এই ওডিটা এই বিডির অর্ধেক না, তাহলে লিখি হাফ বিডি।
এটা হচ্ছে এই ত্রিভুজের অর্ধেক, অর্ধেক এইটার ক্ষেত্রফল এটা, আর এটা হচ্ছে অর্ধেক এটা। তাহলে মোট ক্ষেত্রফলটা কত? এই দুইটা যোগ করলে পাওয়া যাবে না? যোগ করি, হাফ এসি ইনটু হাফ বিডি। এই দুইটা আমি যোগ করলাম, হাফে হাফে গুণ করলে 1/4, 1/4 সরি কাটাকাটি না তো, যোগ গুণ করলে তো কাটাকাটি হবে না তো, হাফে হাফে গুণ করলে 1/4 হয়ে যাবে। লিখলাম এসি ইনটু বিডি প্লাস এখানে হাফে হাফে গুণ করলে 1/4 এসি ইনটু বিডি। আচ্ছা 1/4 আর 1/4 যোগ করলে কত হয়? হাফ হ্যাঁ? স্যার। হাফ হয়ে যাবে, 1/4 1/4 যোগ করলে হাফ, হাফ ইনটু এসি ইনটু বিডি। তাহলে আপনারা বুঝছেন এটা কি? হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে কি রম্বসের রম্বসের ক্ষেত্রফল, হাফ এসি ইনটু বিডি। হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। এবার আমরা একটু বইয়ের ইয়াতে বইয়ের কথা বলি, কি বই কি করেছে। আচ্ছা বইয়ে কিছু বলে নাই, আমি যেগুলো বলছি এগুলোই বলছি। আমরা একটু আয়তক্ষেত্রটা চিনি। আচ্ছা এখানে এবার কোনো প্রশ্ন আছে? এটা লেখেন ক্ষেত্রফল, এটা সূত্র। আগের গুলো সব ভুলে গেছি, এগুলো লিখবেন না কেউ প্লিজ। লিখলেও মনে রাখার দরকার নাই, মুখস্থ করবেন না, এগুলো কাজে লাগবে না। কাজে লাগবে কি? সূত্র কি? রম্বসের ক্ষেত্রফল এটা। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে এটা, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, এভাবে লেখা যায়। হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, এটা লেখেন। রম্বসের ক্ষেত্রফল হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, মানে এস ইনটু বিডি, এভাবে লেখা যায়। এস ইনটু বিডি লিখেন না আবার, কারণ পরীক্ষার হলে দেখা যাবে এই চতুর্ভুজের নাম এসি এবিসিডি না দিয়ে পি কিউ আর এস দিল, তখন আপনি বলবেন পি কিউ আর এস শুনি নাই, এসি বিডি ছিল না। হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে সূত্র রম্বস। আচ্ছা আমরা এবার আয়তক্ষেত্রে যাই। আয়ত আর সমান্তরিক, তাইলে আমার আরেকটা মোটামুটি আজকে অধ্যায় শেষ হয়ে যাবে। একটা বাকি থাকবে, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। কালকে আমরা বৃত্ত, কনিক আর বেলন শিখবো, শিখে আমরা বিসিএস কোশ্চেন পাই। তারপর আমরা বলি কি শিখি, আয়ত এবং সমান্তরিক হ্যাশ চিহ্ন দেন। আয়ত ও সমান্তরিক। আয়ত আর বর্গের মধ্যে পার্থক্য কি? আয়ত ইংরেজি কি? রেক্ট্যাঙ্গেল। এই বর্গকে বোল্ডারে আঘাত করবে এবং রম্বস হয়েছিল, ঠিক একই রকম আয়তকে বোল্ডারে আঘাত করলে কি হবে? সমান্তরিক। সমান্তরিক এটা হচ্ছে সমান্তরিক, নাম দিয়ে আমরা এবিসি। পার্থক্য কি আর মিল কি? আগেন কর্ণ, আগেন কর্ণ, আগেন এখানে কর্ণ। বৈশিষ্ট্য কি? আচ্ছা সমান্তরিক ইংরেজি কি? প্যারালেলোগ্রাম, পি এ আর এ ডাবল এল, প্যারালেল অর্থ কি? সমান্তরাল। সমান্তরাল কিন্তু একবার সমান্তরাল না, সমান্তরিক, এই জন্য প্যারালেল নাম প্যারালেলোগ্রাম।
এগুলো কাজে লাগবে, ব্যাংক পরীক্ষা দিলে কাজে লাগবে এই টার্মগুলো। রেক্ট্যাঙ্গেল, স্কয়ার, রম্বাস, প্যারাবোলোগ্রাম। এখন বলেন এই যে এবিসিডি এর দৈর্ঘ্য নাম দিলাম সাপোজ, ছোট নাম দিলাম সাপোজ এ, এটা এ, এটা বড়টা বি, তাহলে এটাও বি। দেখেন এবি সমান সমান সিডি সমান সমান এ, আবার এডি সমান সমান বিসি সমান সমান বি। আমরা কি বুঝলাম? এই দুটো তথ্য থেকে কি বুঝলাম? বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। আর কি বুঝলাম? আবার কি বুঝলাম? এবার আমরা কর্ণের জন্য না ক্ষেত্রফলটাকে লিখি। ক্ষেত্রফল লিখি, পরিসীমাটা লিখি। পরিসীমা কি? পরে কর্ণে যাই। পরিসীমা কি? a প্লাস b প্লাস a প্লাস b, মানে a প্লাস a প্লাস b প্লাস b, মানে 2a প্লাস 2b, মানে 2 কমন নিলে ব্র্যাকেটে 2 ইনটু a প্লাস b, 2 টাইমস a প্লাস b। ঠিক আছে, এটা হচ্ছে আমার পরিসীমা। আর কোনো কোশ্চেন আছে? হ্যালো, আপনারা কি আছেন আমার সাথে? জি স্যার। জি স্যার। সবাই ঘুমায় গেছে গো আল্লাহ। স্যার ঘুমায় হ্যাঁ, সূত্রগুলো লিখবেন এবং মুখস্থ করবেন নেক্সট ক্লাসে। আজকের ক্লাসে কিন্তু নেক্সট ক্লাসে সত্যি সূত্রগুলো ধরবো, কেউ না বললে কিন্তু ভালো হবে। আচ্ছা, 2 ইনটু a প্লাস b, এটা কি? রেক্ট্যাঙ্গেল। মজা করছি, ধার্য হবে কাউকে বের করে দিব না। এই পর্যন্ত দেই নাই কিন্তু 3 মাসে। আগামীকাল কাউকে দিব না, কিন্তু খবর আছে, গান শোনাইতে হবে। পরিসীমা কি? 2 ইনটু a প্লাস b। ক্ষেত্রফল কি? কেউ একজন বলেন ক্ষেত্রফল কি? নিচে লিখবেন, ক্ষেত্রফল নিচে লিখবেন। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য প্রস্থ। প্রস্থ। এবি মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক আছে, আর একটু ডিপে ঢুকি আমরা। ওই যে বলা হয় বেসিক আইবি এর অঙ্ক করি। সাপোজ দৈর্ঘ্য দেওয়া নাই, দেওয়া আছে কি শুধু বর্ণ, তাহলে কি করবেন? তাহলে উপায় কি বলেন? কোনো উপায় নাই। এটা রম্বসের ক্ষেত্রে উপায় ছিল, কারণ রম্বসের বর্ণটা সমকোণ ছিল, কিন্তু সামান্তরিকে বা আয়তক্ষেত্রে কর্ণগুলা কোনটাই সমকোণে ছেদ করবে না, বা করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নাই। যার ফলে ওই থিওরি কর্ণ দিয়ে ক্ষেত্রফল বের করা এখানে অ্যাপ্লিকেবল না। আমরা এইটুকু যদি ভাগ করে ফেলি, অর্ধেক ত্রিভুজ যদি ভাগ করে ফেলি, তাহলে এই ত্রিভুজটা এই নিচেরটা এইটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ মানলাম। কিন্তু আবার এই কর্ণের মধ্যে আছে, এটা মানলাম। এই কর্ণটা হচ্ছে কি? সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটাও মানলাম। কিন্তু এই কোণ তো দেওয়া নাই, এই কোণও দেওয়া নাই। তাহলে কোণ যদি দেওয়া না থাকে, তাহলে কি আমরা ওই সাইন থিটা দিয়ে আর সাগরের লম্ব মানে লম্ব বাই অতিভুজ সূত্র বের করতে পারবো না। ফলে এই ক্ষেত্রফলটা বের করা সম্ভব হবে না। কিন্তু যদি বলতো একটা ইয়ে দিয়ে বলতো, এরকম একটা আয়তক্ষেত্র দিয়ে বলতো এই বাহুটা হচ্ছে 8 সেন্টিমিটার, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এখন কি পারবেন ক্ষেত্রফলটা বের করতে? এটা 8 সেন্টিমিটার, এটা 60 ডিগ্রি, এখন কি কেউ ক্ষেত্রফলটা বের করতে পারবেন? জি স্যার, এখন পারা যাবে। কিভাবে? এটার নাম কি? অতিভুজ, তাই না? এই বাহুটা অতিভুজ। এই বাহুটার নাম কি? ভূমি। লম্ব। এটা ভূমি। হ্যাঁ, লম্ব স্যার। এটা লম্ব। কেন লম্ব হলো? ওই যে প্রদত্ত কোণের বিপরীত বাহু লম্ব হ্যাঁ হয়। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটার নাম কি? এটা অতিভুজ। এটা হচ্ছে ভূমি, এটা ভূমি। তাহলে যেহেতু একটা মান দেওয়া আছে, তাহলে সাইন সূত্র প্রয়োগ করলে আমার লম্ব পেয়ে যাব, কস সূত্র প্রয়োগ করলে আমরা ভূমি পেয়ে যাব। যখনই লম্ব আর ভূমি পেয়ে যাব, মানে কি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব।
গুণ করে কি আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো এই সূত্র দিয়ে, দৈর্ঘ্য প্রস্থ সূত্র দিয়ে। এই দৈর্ঘ্য ইনটু প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। সরাসরি দৈর্ঘ্য দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে কি জানেন, অতি বুর্জার একটা কোণ দেওয়া আছে, এখানে আমরা ত্রিকোণমিতি প্রয়োগ করে এই দৈর্ঘ্য আর প্রস্থগুলো বের করে ফেলতে পারবো। তখন সেটা দিয়ে আমরা কি ক্ষেত্রফল বের করতে পারবো। কি বেসিক ক্লিয়ার হয়েছে? জি স্যার। একটু মাথায় ঢোকান, এটা একটু মাথায় ঢোকান। এই প্রতিটা আয়তক্ষেত্রে একটা করে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, এটা মাথায় রাখবেন, যা সমান্তরিকের ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে দেখি সমান্তরিকের ক্ষেত্রে কি করা যায়। কর্ণের দুর্গত কর্ণ নিচে লিখে রাখেন, আয়তক্ষেত্রের কর্ণ। ওই যে যেটা বলেছেন অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র, সমান্তরিকের পিথাগোরাসের নরমাল সূত্র। কালো কলম শেষ হয়ে গেছে, লাল কলম বোধহয় একটু কম হয়, তাই না? দেখতে প্রবলেম হচ্ছে কি? স্যার দেখতে একটু সমস্যা, কিন্তু স্যার আপনি তো বলেই দিতেছেন মুখে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই সমস্যা হচ্ছে। কালো কলম কিনা লিখেছিলাম। আচ্ছা, সমান্তরিকের ক্ষেত্রে কি আসতে হবে? সমান্তরিকে কিছু মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ কি সমান্তরিকে স্যার কর্ণের নাই দৈর্ঘ্যটা কি? হচ্ছে না এই কোন সমকোণ, না এই কোন সমকোণ, কোন সমকোণই দেওয়া নাই সমান্তরিকে, তাহলে আপনি কিভাবে বের করবেন বলেন? সমান্তরিকের কিভাবে বের করবেন আমাকে বলেন। স্যার আগের কর্ণের দৈর্ঘ্যটা কি আয়তক্ষেত্রের ছিল? হ্যাঁ, আগেরটা ছিল আয়তক্ষেত্রে। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, এখন বলেন এই সমান্তরিক কি দুই ভাগে ভাগ করে ফেলে দিই, কিছু পাওয়া যায় কিনা? এই যে দুই ভাগে আমি সমান্তরিকটাকে ভাগ করে ফেললাম, এই যে কর্ণটা ছিল আমার এরকম। এটা তো সমকোণ না, এটা সমকোণ না, এটা সমকোণ না, এটাও না, এটাও না, এটাও না, কোনো মিল নাই। তাহলে কি আর বের করা সম্ভব? না, কোনোভাবেই সম্ভব না। এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বের করতে পারতাম, তাহলে এটা কিন্তু তার সমান, এবং দুইটা যোগ করলে মানে দুই দিয়ে এই ত্রিভুজটাকে দুই দিয়ে গুণ দিলেই পুরো সমান্তরিকের ক্ষেত্রফল বের হতো। কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল তো বের করা যাচ্ছে না, কারণ এটা উচ্চতা না, এটা সমকোণ হয় নাই। এটা সমকোণ হয় নাই বলে এটা উচ্চতা না, তাহলে কি করা যায়? সব আমাকে উচ্চতা আলাদা করে দেওয়া থাকতে হবে, দেওয়া থাকতে হবে। ধরে নিই আমরা একটা আলাদা জিনিস করি। ধরি এটা কি উচ্চতা, এটা কি ধরি, ধরি এটা উচ্চতা, এটা কি উচ্চতা হয়েছে কি আপনি বলেন তো? তাহলে এটা কি ভূমি? এটা ভূমি হলে এটা উচ্চতা। কারো কোনো কনফিউশন আছে? হ্যালো? না স্যার। আচ্ছা, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি? হাফ নরমাল ত্রিভুজের নরমাল সূত্র কি হাফ ভূমি ইনটু উচ্চতা প্লাস এটার ক্ষেত্রফল কি সমান সমান হবে হাফ ভূমি ইনটু উচ্চতা। আচ্ছা, অর্ধেকটা গরু আর আরো অর্ধেকটা গরু, দুইটা অর্ধেক গরু যোগ করলে কি হয়, কত হয়? একটা গরু ভূমি একটা ইনটু গরু, উচ্চতা। মানে কি ভূমি হাফ ইনটু ভূমি উচ্চতা। ইনটু উচ্চতা প্লাস হাফ ভূমি ইনটু উচ্চতা মিলে একটা ভূমি ইনটু উচ্চতা। এটাই হচ্ছে সমান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। এটাই হচ্ছে কি সমান্তরিকের ক্ষেত্র। আচ্ছা, এখন মনে করেন এটা দেওয়া নাই, উচ্চতা দেওয়া নাই, এটা আর কি কোথাও উচ্চতা আঁকা সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব জানেন? এই যে এখানে যদি এটাকে আমরা বর্ধিত করি, করে যদি এখানে একটা লম্বটা আনি, এটাই হবে উচ্চতা।
সামান্তরিকের যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, পরে সেই বাহুর উপর যদি উপরের শীর্ষ থেকে একটা লম্ব টানি, তাহলে সেটাই হবে উচ্চতা। আর ভূমি হবে কোনটা? এটা আপনারা রাখেন, এটা কিন্তু ভূমি, আর এটাকে লেখেন আপনারা উচ্চতা। এই হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল। লাস্ট একটা চতুর্ভুজ আছে, এটা বলে শেষ করে দিব। আজকে অঙ্ক করাবো না, অঙ্ক কালকে যাবো। বৃত্তকণিকা কালকে পড়াবো। কিন্তু আমরা কি বেসিক অনেক ক্লিয়ার হলো। আর কণিকের কোনো বেসিক নাই, সিলিন্ডারের একটু সামান্য বেসিক আছে, বৃত্তের অনেকগুলো বেসিক আছে। বৃত্তের ব্যাস যে সংক্রান্ত অনেকগুলো উপপাদ্য আছে, অনেকগুলো অনুসিদ্ধান্ত আছে, এগুলো একটু আলোচনা করে দিতে হবে। আপনাদের কিন্তু রিটেন প্রিপারেশন হয়ে যাচ্ছে এগুলো জ্যামিতিক চিত্রে। কিন্তু আমরা আজকে যাবো না, আজকে সবাই ঝিমিয়ে আছে, পার্টিসিপেন্ট কম, আমি নিজেও অনেক টায়ার্ড। আমি এখন একটু এটা আলোচনা করি, অলরেডি 12টার কাছাকাছি বেজেও গেছে। আমি একটু ট্রাপিজিয়ামটা আলোচনা করি। ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ট্রাপোজয়েড বলা হয়, ট্রাপোজয়েড। এই ট্রাপোজয়েডটা কি? ট্রাপিজিয়ামটা কি? রম্বস না? না, রম্বস না। কারো কোনো ধারণা আছে ট্রাপিজিয়াম মানে কি? স্যার কোনো বাহু সমান নয়। যে ত্রিভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, চতুর্ভুজ। কিন্তু হ্যাঁ, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং কোনো বাহুই সমান না। কোন বাহু সমান না, এবং না কোন বাহু সমান হইতে পারে, যে কোনো দুইটা বাহু সমান হইতে পারে। আরেকটা শর্ত আছে, আরেকটা শর্ত কি? এবং দুইটা কোণ সমকোণ। না, দুইটা কোণ সমকোণ নাও হইতে পারে। দুইটা কোণ সমকোণ নাও হইতে পারে, কিন্তু দুইটা বাহু সমান হয়ে যেতে পারে। আমি এইকে দেখাই, আঁকলে বোঝা যাবে। বহুভুজ। মানে স্যার দুইটা বাহু সমান কিন্তু হইতে পারে। হবে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, হবে না এরকম কোনো নিষেধাজ্ঞাও নাই। বাধ্যবাধকতা, নিষেধাজ্ঞা, সুন্দর না শব্দ দুটি? কোনো বাধ্যবাধকতা নেই, কোনো নিষেধাজ্ঞাও নেই। আচ্ছা, আমরা এবার একটা ট্রাপিজিয়াম আঁকি। লেখেন ট্রাপিজিয়াম বা ট্রাপোজয়েড ইংরেজি বলা হয়। ট্রাপিজিয়ামের দুইটা বিপরীত বাহু হবে সমান্তরাল। এই যে এটা একটা, এই কোণটা সমকোণ আঁকলাম মনে করেন, আর এটাকে আমি সমকোণ আঁকলাম না। এই হচ্ছে ট্রাপিজিয়াম টাইপ 1। এটাকে আমি সমান আঁকলাম না কেন? সমকোণ। এটা যদি সমকোণ হইতো তাহলে এটা ট্রাপিজিয়াম হইতো না, এটা আয়তক্ষেত্র হয়ে যেত। আমি আয়তক্ষেত্র না বানানোর জন্য ইচ্ছা করি একটা কোণকে, আবার যদি আমি এভাবে আঁকতাম এরকম এরকম, এটাও ট্রাপিজিয়াম। এই দুইটার মধ্যে মিল কি বা পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে দুইটা কোণ সমকোণ আছে, এখানে কোনো কোণই সমকোণ নাই। আর মিল কি? মিল হচ্ছে এখানে দুইটা বিপরীত বাহু সমান্তরাল, এখানেও দুইটা বিপরীত বাহু সমান্তরাল। আরেকটা ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম যেখানে আমি এটাতে ইচ্ছা করে এই বাহুটা আর এই বাহুটা সমান এঁকেছি, এই বাহুর দৈর্ঘ্য একটু সমান হয় না, সমান করে দিই। এখন দেখেন, এই বাহুর এই বাহু সমান, ইচ্ছা করে আমি এই বাহুটা সমান এঁকেছি, মানে কি দুইটা ট্রাপিজিয়ামে দুইটা বাহু, একটা ট্রাপিজিয়ামে দুইটা বিপরীত বাহু সমান হতেও পারে না। সুতরাং ট্রাপিজিয়ামে দুইটা বিপরীত বাহু সমান, যে কোনো দুইটা বাহু সমান হবে কি হবে না এটা বলা যাবে না, এটা আমার জানার দরকারও নাই। কেন দরকার নাই বলেন তো? কারণ ট্রাপিজিয়ামের সূত্রে এটার প্রয়োগ নেই। ট্রাপিজিয়ামের সূত্রটা কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু দুইটা ব্র্যাকেট সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু
সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল। ঠিক আছে, এই যে এই দুটো একটা সমান্তরাল বাহু। আচ্ছা, এই সরি 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 কি বলতেছি, গুণফল বললাম কেন? সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। দূরত্ব, দূরত্ব, গুণফল বলছি দূরত্ব। আচ্ছা, দূরত্ব কি? দেখেন, এটা যদি সমকোণ হয়ে থাকে, এই দুইটা, এটা সমকোণ হলে এটা সমকোণ হবে। এই সমকোণ হলে এটাই হচ্ছে কি, তীর চিহ্ন দিয়ে লেখেন, এটা লেখেন আপনারা, দূরত্ব বা উচ্চতা। এই যে জিনিসটা মানে কি, এই দূরত্ব মানে কি উচ্চতা। ঠিক আছে, এই দূরত্ব মানে হচ্ছে উচ্চতা। কিন্তু এখানে তো এই বাহুটাই উচ্চতা না, এখানে তো এই সমকোণ না বলে, এটা সমকোণ না বলে, এই কোণটা সমকোণ না বলে এই বাহুটা উচ্চতা হচ্ছে না। তাহলে এইখানে আমি উচ্চতা কিভাবে করব? ধরেন এটা এবি, এটা সি, ডি, এবিসি ট্রাপিজিয়াম। তাহলে সমান্তরাল বাহুদের যোগফলটা কি? এটার ক্ষেত্রে কি লেখেন, ক্ষেত্রফলটা কি? হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফলটা কি? এডি প্লাস বিসি। সাপোজ এডি দৈর্ঘ্য হলো 3 মিটার আর এবিসি দৈর্ঘ্য হলো 5 মিটার, তাহলে 3 ইনটু 5 আমি লিখি এবি প্লাস, সরি এবি না, এডি, এডি এই যে এটা এডি প্লাস বিসি ইনটু এই যে এটা কত, সাপোজ এটা একটা দেওয়া আছে 2 মিটার, তাহলে ইনটু 2 হবে, 2 মানে কি এবি। এটা হচ্ছে এই চতুর্ভুজের ক্ষেত্রে। কিন্তু এইখানে দেওয়া নাই, সাপোজ এটা এ বি, না এটা নতুন নাম দিই, পি কিউ আর এস দিই। এটা পি, এটা কিউ, এটা আর, এস। এখানে উচ্চতা কি বা দূরত্ব কি? এই দূরত্বটা কি? এই যে এটা হচ্ছে দূরত্ব, অথবা এখান থেকে এটা এটা লেখেন, এটা দূরত্ব, এটাও লেখেন দূরত্ব বা উচ্চতা। সূত্র কি? এই যে হাফ ইনটু সমান্তরাল বাহু মানে যে পি কিউ, পিএস ইনটু কিউআর, পিএস প্লাস কিউআর, এটা আর হচ্ছে যে এটা এটা মান দেওয়া থাকবে, সেই মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে ঠিক আছে, যারা এখন পর্যন্ত টিকে আছেন তারাই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তারাই ফিট। বলা হয় না যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। শুরু করেছিলেন 37-38 জন, আছেন 24 জন, এই 24 জনই হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আর এখনো অনেকের মাথা গরম হয়েছে, আর আর পারছি না। এখন আরেকটা দিতে বললেই বলবেন স্যার আজকে আর করেন না, বৃত্ত আর মাথায় কাজ করবে না। কিন্তু একজন দুজন আছেন যারা বলবেন স্যার আরো করতে চাই, পড়ান, সমস্যা নেই, আমি আছি। যারা যারা মনে মনে এটা ভাবতেছেন, স্যার একটা গান গালি, স্যার একটা গান গাইলে স্যার সব ফিট হয়ে যাবো, মানে আবার 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 আগের ইসে। না আজকে আমি অনেকটা নাইলে একটু ই করতাম, গান একটা গাইতে পারি কিন্তু পড়ানোর জন্য না। পড়ানো স্যার আপনি তো লাস্টে স্যার এন্ডিংটা তো স্যার গান দিয়েই করেন স্যার। মাঝে মাঝে করি, যেদিন মন ভালো থাকে। স্যার আজকে স্যার মন ভালো স্যার, আপনার বোঝা যাচ্ছে স্যার। মন খারাপ তাই আনমনে বসে আছো, আকাশ পানে দৃষ্টি উদাস। পরে যেন কি, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। কার গান যেন এটা? স্যার ওই যে বাপ্পা মজুমদার মনে হয় এরকম নাকি? বাপ্পা মজুমদার বা সঞ্জীব চট্টোপাধ্যায়, আর দুজন তো এক গান দিয়ে কালোজয়ী হয়ে আছে। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। আমার না এইসব গান ভালো লাগে না। আমার ভালো লাগে কি ধরনের গান জানেন? আমার 2 ধরনের গান ভালো লাগে। একটা হচ্ছে খুব স্লোগান, স্লোগান যেটাকে বলে, ওই যে যে গানটা শিখিয়েছে তোমার কবিতা, আধুনিক গান, আধুনিক বাংলা গান যেটা,
তুমি যে আমার কবিতা, তারপর শুধু গান গেয়ে পরিচয়, তারপর স্যাড সং ভালো লাগে। মনের রঙে রাং আলো, তারপর সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এসে, এইগুলো একটা গান ভালো লাগে। আর কিছু ভালো লাগে হচ্ছে একদম উদাস টাইপের কিছু গান আছে না, লালনের কিছু গান বা দেহতত্ত্বের কিছু গান, সিরাজ শাহী বা শাহ আব্দুল করিমের গান, এগুলো আমার ভালো লাগে। স্যার আপনি দয়া রিসেন্ট ইংলিশ গান তোমার শুনেন না? লাগিয়া যোগিনী সাজিব আমি, সইপা দিব আমার মন ও প্রাণ আমি, সইপা দিব আমার মন ও প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ। এখানে দয়াল চাঁদ বলতে কি বোঝাইছে বলেন তো? দুইটা থিওরি আছে, সৃষ্টিকর্তাকে বোঝাইছে এক থিওরিতে, আবার প্রেমের থিওরিতে বোঝাইছে তার প্রেমিকাকে বোঝাইছে বা প্রেমিককে বোঝাইছে, যে কোনো থিওরি হইতে পারে। আবার দেহতত্ত্ব যদি বলি, এটাকে দেহ বোঝাইছে, মানে মন, তার আত্মা তার মনকে তার দেহকে উদ্দেশ্য করে এই গানটা গাইছে, এটা হইতে পারে। আবার আবার কোন বাউলের শিষ্য তার বাউলকে উদ্দেশ্য করে এই গানটা গাইতে পারে। তবে বাউলের শিষ্য যখন বাউলকে, বা সাধকের শিষ্য যখন সাধককে উদ্দেশ্য করে এই গানটা গায়, তখন এই গানের ভ্যালুটা কমে যায়। কিন্তু যখন এই গানটা যখন সৃষ্টিকর্তাকে উদ্দেশ্যে কোনো সাধক নিজে গায়, তখন সেই গানের মাহাত্ম্য অনেক অনেক বেশি বেড়ে যায়। মিস্টিক পয়েট, দিস ইজ এ মিস্টিক সং। মিস্টিক অর্থ কি আপনারা জানেন? মরমী, মরমী কবি, মিস্টিক পয়েট লালন, হাসন রাজা। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, একটা ঘোষণা আছে, আগামী শনিবার ক্লাস না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ শনিবার হচ্ছে আমি সিলেট থাকবো। আমার আগামীকাল সিলেট যাচ্ছি, 2 দিনের অফিসিয়াল ট্যুর, শুক্র শনি 2 দিন কনফারেন্স ডেকেছে, ওয়ার্কশপ। 8 বিভাগ থেকে 8 জন অফিসারকে ডেকেছে ইনোভেশনের আইডিয়া দেওয়ার জন্য। ইনোভেশন মানে হচ্ছে সরকারি জনগণের সেবা সহজীকরণ। দেখেন না, সরকার মাঝে মাঝে নতুন নতুন থিওরি আবিষ্কার করে, তো এগুলোর জন্য আমাদের 8 জন আমরা বিভিন্ন থিওরি দিয়েছি। আমি একটা থিওরি দিয়েছি, অবশ্য আমারটা প্রশংসিত হয়েছে, জানি না গ্রান্টেড হয় কিনা। সেটা হচ্ছে অনলাইনে জনমত গ্রহণ। হ্যাঁ, সিলেটের কোন জায়গায় ট্রেনিং? সিলেট শহরেই, সিলেটের শহীদ বাজার আমাদের জেলা তথ্য অফিস। শহীদ বাজারে আমরা প্রথমে গেট টুগেদার হবো, পরে এক্সেল কি একটা হোটেল আছে না, 5 স্টার নাকি জানি, এক্সেল ফাইল নাকি এক্সেল ভিউ না, এরকম একটা হোটেল আছে, বড় একটা হোটেল আছে, ওইটার কনফারেন্স রুমে হচ্ছে আমাদের কনফারেন্স। আর জেলা তথ্য অফিসটা হচ্ছে শহীদ বাজার। আপনার বাড়ি কি সিলেট? না স্যার, আমি সিলেটে পড়ি তো এই জন্য। সিলেট থাকলে দেখা হবে, আইসেন, কোন দিন দেখা হবে। এখন চাকরি করে ভার্সিটি তো বন্ধ। হ্যাঁ, ভার্সিটি বন্ধ। আপনি কি গভর্নমেন্ট চাকরি করে বিভিন্ন জায়গায় যাওয়াটাকে কি এনজয় করেন না বোরিং লাগে? খুব এনজয় করি। আমাদের ডিপার্টমেন্টের একটা সুবিধা আছে, বা একটা ভালো দিক হচ্ছে, এরা করোনা হওয়ার আগে প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের কোনো না কোনো টুরিস্ট জোনে কনফারেন্স করতো। মানে আমাদের ত্রৈমাসিক মূল্যায়ন, কাজের মূল্যায়ন, অগ্রগতি, আমরা যে কাজ করছি ঠিক আছে কিনা, রিপোর্ট ঠিক করে দিচ্ছি কিনা, ইনফরমেশন ডিসেমিনেশন আর ইনফরমেশন কালেকশন ঠিক আছে কিনা, এগুলোর জন্য যাচাই বাছাইয়ের জন্য কনফারেন্স হতো। এগুলো আগে এক্সট্রা ভাবে ট্যুর করা লাগে না? হ্যাঁ, এক্সট্রা ভাবে ট্যুর করা লাগে না? এক্সট্রা ট্যুর, আমরা পিকনিক করি না অনেক সময় মিলে? হ্যাঁ, এটাই পিকনিক হয়ে যায়, সরকারি খরচে পিকনিক হয়ে যায়। আমরা যে এক্সট্রা টিএ গুলো পাই, দেখা যায় যে যাওয়ার সময় ভাড়া খরচ করে গেলাম 500-800 টাকা, আসার সময় 800 টাকা 1600 টাকা, কিন্তু আমরা বিল পেলাম 6-7 হাজার টাকা। মানে থাকা খাওয়ার খরচ বাবদ খরচ হলো 2-3 হাজার টাকা, কিন্তু সরকারি আইনে আছে ডাবল খরচ। মানে সরকারি আইন অনুযায়ী যদি আপনি সাপোজ 800 টাকা বাস ভাড়া হয়ে থাকে, আপনি 1600 টাকা কি ক্লেম করবেন, এটা হচ্ছে নিয়ম, বাস ভাড়া দ্বিগুণ। তো এইভাবে দেখা যায় অনেক কিছু টাকাও আমাদের আসে, এনজয়মেন্টও হয়, দেখতে পারি, আর ডিপার্টমেন্টের অফিসারদের সাথে পরিচিত হয়, এটা একটা সুযোগ আমাদের। জেলায় একজন অফিসার, তো এই জন্য আমাদের অফিসারদের মধ্যে ইন্টিমেসি খুবই কম, দেখা হয় না বললেই চলে।
কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট দেখবেন যে উপজেলায় সবাই একসঙ্গে দেখা হচ্ছে, যেমন প্রশাসন অফিসাররা ডিসি অফিসের মিটিং ডাকলে সব ইউনো সব এসিলেন্ট একসাথে চলে আসে। আমাদের দেশে এই সুযোগটা কম, জেলায় জেলায় এক এক জেলায় এক একজন, যার কারণে আমাদের কম্বিনেশন কোঅর্ডিনেশন খুবই কম। যখনই এই ত্রৈমাসিক মিটিং গুলো ডাকতো আমাদের একটু গেট টুগেদার হতে, পরিচয় এনজয় করতাম। ঠিক আছে, ভালো থাকবেন। শনিবার ক্লাস হবে কিনা আমি জানি না, ল্যাপটপ নিয়ে যাব, বোর্ড থাকবে না। যদি ক্লাস নেইও তাহলে আমি ওই যে বইয়ের ছবিগুলো নিয়ে যাব বা আপনাদেরকে বলবো ছবি দিতে, সেই ছবিগুলো দেখে আমি বর্ণনা করে যাবো, ওইভাবে ক্লাস নিব। ঠিক আছে, ছবিগুলোকে কপি করে আমি পাওয়ার পয়েন্টে নিয়ে সেভাবে আমি বর্ণনা করবো, এটা হতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।